Didi number 1, season 8, co-powered by Dabur Red Paste, special partner Kuchin Antioxidant Aro. দিদি নাম্বার 1 আসলে দিদিদের পথ চলার গল্প। যে পথ চলায় আছে অনেক চড়াই উতরাই, যে পথ চলা কঠিন কিন্তু অসম্ভব নয়, কিন্তু সংকল্প জেদ আর ইচ্ছে শক্তির জোরে এই পথ প্রতিদিন দিদিরা পেরোচ্ছেন সগৌরবে। এইরকমই 4 জন দিদির গল্প শুনবো আমরা আজকে, আসছেন আমার মঞ্চেও। সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, আসুন প্লিজ। প্রথমে আছে আরজে থিয়া। হ্যালো দিদি, সুপার হিটস 93.5 রেড এফএম শিলিগুড়ি থেকে আমি এসেছি আজকে দিদি নাম্বার 1-এ, এবং অফকোর্স আমাকে দেখতে সবার মতো লাগছে না, একটু আলাদা লাগছে বাকিদের থেকে। এবং আজকে আমার এই আলাদা লুকটা নিশ্চয়ই ফ্যাশনের জন্য নয়। কেন ফ্যাশনের জন্য নয় সেই গল্পটাই তোমার সাথে করব। ওয়েলকাম আমার এই মঞ্চে, আমরা গল্প করব। ঝুমুর সরকার। নমস্কার দিদি, আমি কাকিনাড়া থেকে এসেছি। আমি সাধারণ হাউসওয়াইফ থেকে কি করে বিজনেস এলাম, আপনি যে আমটা খেয়ে আটিটা ফেলে দেন সেটা নিয়ে আমি বিজনেস করে আজকে এই পজিশনে কিভাবে এসেছি সেই গল্প আপনাকে আমি তো শোনাবো। দেখতে পাচ্ছি গাছে আম ঝুলছে, আর আমটা যে আমার কি প্রিয় জিনিস সেটা সারা পৃথিবীর মানুষ একদিনে জেনে গেছে। আর সেই আমের পাশে আবার ওটা কি লাল টমেটো? না না, এটা হচ্ছে বেদানা। বেদানা? টবে বেদানা হয়েছে। শুনবো গল্প ঝুমুর। দীপশিখা ব্যানার্জি। নমস্কার দিদি, আমি টালিগঞ্জ থেকে এসেছি। আমার জীবন যুদ্ধে কিভাবে লড়াই করে আমি আমার ছেলেকে মানুষ করছি, সংসার সামলাচ্ছি, সেই গল্পই আজকে তোমার সাথে করতে এসেছি। সব কথা শুনবো তোমার দীপশিখা। এরপর আছে সুস্মিতা দাস। নমস্কার, নমস্কার। আমি সোদপুর থেকে এসেছি। আমি এখন একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে সেলসে জব করি। আচ্ছা, ওকে, তোমার সাথে গল্প করবো সুস্মিতা। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি ম্যানেজার। আমরা এবার প্রথমে কথা বলবো থিয়ার সাথে। তুমি বললে এই লুকসটা তোমার ফ্যাশনের জন্য নয়, অন্য কোনো কারণে। অবশ্যই আমার জন্ম কলকাতায় হয়েছে এবং আমি বড় হয়েছি শিলিগুড়িতে, খুব সুন্দর ছোট্ট একটা শহর, চারিদিক সবুজে ঘেরা। ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল যে আমি আরজে হব, মানে রেডিও জকি হব। তো আমার ভালো লাগতো এই জিনিসটা। তারপর আর ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল যে আমি মানুষের পাশে দাঁড়াবো, মানুষের মতো মানুষ হব। যেরকম বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করলে বলে না, মানুষের মতো মানুষ হোস, আর কিছু হতে পারিস কি না পারিস। তো আমার ওটাই ইচ্ছে ছিল, তাই হব। তো রেড এফএম শিলিগুড়ির এই চাকরিটার পাওয়ার পর অনেক মানুষ আমাকে বলে, থিয়াদি এটা হয়েছে, থিয়াদি ওটা হয়েছে। ভালো কথাও শুনি, খারাপ কথাও শুনি। খারাপের মধ্যে এমন একটা রোগ যেটা এখন এন্টায়ার পৃথিবীতে জারি হয়, রোগটার শেষ হচ্ছে জীবনের শেষ, মানে হচ্ছে রোগটা ক্যান্সার। আর এই ক্যান্সার হয়েছে, আমি আমার পরিবার দিয়েই বলছি। আমার নিজের এক দিদাকে আমি দেখেছি, তিনি অপরূপা সুন্দরী ছিলেন। তার রূপটা ভগবান কেড়ে নিল এই ক্যান্সার দিয়ে, ঠিক আছে? তার সমস্ত কিছু নষ্ট হয়ে গেল কেমোথেরাপির পর। আমার এই প্রথম অভিজ্ঞতা হলো, আমি কাউকে চোখের সামনে একজন এত সুন্দরীকে আমি আস্তে আস্তে তার রূপটা হারিয়ে যেতে দেখলাম। তারপর আমার মনে হলো, আমরা আহা ওহু ছাড়া কি কিছুই করতে পারবো না মানুষ হয়ে? আর্থিক দিক থেকে না পারি, অন্তত নিজের দিক থেকে তো সাহায্য করতেই পারি। সো আমি আরজে প্রবীণের একটা ভিডিও দেখি, যেখানে 7 বছরের একটি মেয়ে তার কোমর অবধি চুল দিয়ে
এটা তোমার তরফ থেকে একটা কন্ট্রিবিউশন টু দেন। আমার তরফ থেকে এইটা আমি স্টেপ নিয়েছি এবং এখন আমার বলতে খুব গর্ববোধ হয় এই যে ভিডিওটা 1.5 মিলিয়ন লোক দেখেছে এবং তারপর 15 জন মেয়ে আমাদের অফিসে এসে, আমি যে রেডিও স্টেশনে কাজ করি সেখানে এসে 15 জন মেয়ে তাদের এত লম্বা লম্বা চুল এখন ডোনেট করছে ফর ক্যান্সার পেশেন্টস। তো সেই সমস্ত ক্যান্সার পেশেন্টরা বা বাচ্চারা যখন তোমাকে দেখলো যে তুমি তাদের জন্য এরকম একটা ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর বডি তুমি দিয়ে দিয়েছো, তখন তাদের রিয়াকশন কিরম ছিল? তারা এটাকে কিভাবে নিয়েছে? তারা খুবই ভালোভাবে নিয়েছে এবং তারা বলছে যে আহা ওহু সবাই করে, কিন্তু আমাদের পেনটা সবাই বুঝতে পারি, কমেন্ট লিখে অনেক কিছু লিখে পাঠায়, ফুল পাঠায়, চকলেট পাঠায়, অনেক মোটিভেশনাল কোটস পাঠায়, সুন্দর সুন্দর লেখা পাঠায়, কিন্তু ফিল করে যে তুমি তোমার চুলটা দিয়ে দিয়েছো সেটা সবাই পারে না। এবং এখন রাস্তাঘাটে যে দেখে আমাকে দাঁড় করিয়ে বলে আমার বাড়িতে ক্যান্সার পেশেন্ট আছে, আমি পরিবারের মেম্বার হয়ে কোনোদিন নিজের চুল দিতে পারিনি বা কিছু করতে পারিনি, তার জন্য তুমি আমাদের পরিবারের কেউ না, তুমি করেছো, সো তুমি শুরু করেছো, আমরা এটাকে চালিয়ে যাব। সো আমি চাই সব মেয়ে এগিয়ে আসুক এবং এভাবে অন্তত সাহায্য করুক। ভেরি গুড থিয়া, ভেরি গুড। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। এটা কতদিন হলো হয়েছে? এক সপ্তাহ। ও 1 সপ্তাহ আগে করেছো? মাই গুডনেস। মা বলছে তুই এটা বিয়ে পেছানোর জন্য করেছিস না, বিয়ে করবি না বলে তুই চুলটা কেটে দিলি তো। তারপরে গিয়ে দেখলাম যে যখন কারণটা বাবা মা শুনলো, দে ফিল ভেরি প্রাউড, এখন খুব গর্ব করে। এবং আমার বাবা মা সত্যি, সব বাবা মা এটা সাপোর্ট করবে না যে মেয়ে এই বয়সে চুল কাটলো, আমার বাবা মা সাপোর্ট করে, আমি থ্যাঙ্কফুল আমি তাদের মেয়ে। লুকিং ভেরি ডিফারেন্ট এবং একদম অন্যরকম দেখতে লাগছে, কিন্তু ভালো লাগছে। থ্যাংক ইউ, মিনস আ লট, মিনস আ লট। তো এই পাশে দাঁড়ানোর কাজটা তো একদিনের নয়, এটা একটা সারা জীবনের ব্যাপার। সারা চুল জীবন। আবার তোমার হয়ে যাবে, আবার চুল 2 বছরের মধ্যে লম্বা হয়ে যাবে। হ্যাঁ। ভবিষ্যতে কি ভাবছো? ভবিষ্যতের কথা বলতে গেলে আমি এটাই চাই যে আমি তো রেডিওতে এই জন্যই কাজ করি যাতে আমি মানুষের সাথে কথা বলতে পারি, ইন্টারঅ্যাক্ট করতে পারি। সো যত বেশি মানুষকে আমি চিনবো, আমার মাথায় তখন যা আসবে, যেটা আমাকে ইন্সপায়ার্ড করবে, সেটা আমি সেদিকে এগিয়ে নিয়ে যাব এবং চেষ্টা করব মানুষের পাশে দাঁড়ানোর। মানুষের যেভাবে হোক, সবসময় আর্থিক দিক থেকে সম্ভব হয় না, Correct. কিন্তু মনটা লাগে। সো আমি চেষ্টা করব আমার বন্ধুদেরকে এইটুকু বলতে বা সঠিক পথটা দেখিয়ে দিতে যেখানে ওরা এগোতে পারে, বা আমি হাতটা বাড়িয়ে দিলাম, এবার তোমরাও হাতটা বাড়াও, এইটুকু তো আমি করতেই পারি। থিয়া, কে কে আছেন পরিবারে তোমার? আমার বাবা মা আর আমি, আমাদের ছোট্ট পরিবারের। গুড গুড গুড। বন্ড তো এখানে, বাট ওখানেই বড় হওয়া, সবকিছু ওখানে। হ্যাঁ, স্কুল ওখানে, কলেজ এখানে, এইভাবেই, আর চাকরি ওখানে। এখন পুরোপুরি শিলিগুড়িতে সেটেল, ভবিষ্যৎ জানি না। আর যে হয়ে কন্টিনিউ করার ইচ্ছা আছে? রেডিও জকি Career-টাকে? হয়ে কন্টিনিউ করার ইচ্ছা আছে। এখন জানি না কি ভবিষ্যৎ আমার জন্য রেখেছে, তবে একজন ভালো মানুষ হওয়ার ইচ্ছা আছে, আরো ভালো মানুষ হওয়ার ইচ্ছা আছে, এইটুকুই Absolutely. চাইবো। I wish you all the best, থিয়া। থ্যাংক ইউ সো থিয়ার মাচ। মতন মানুষ আমাদের সমাজে থাকা খুব দরকার। থ্যাংক ইউ সো মাচ। আমি চাই মেয়েরা এগিয়ে আসুক, মেয়েরা যাতে কোনোভাবে ভয় না পাক, কারণ মেয়েরা অনেক এগিয়ে গেছে সমাজে, মেয়েরা সারা জীবন এগিয়ে থাক, মেয়েরা ছেলেদের একটা স্যালিউট ডিজার্ভ করে, এইটুকুই বলতে চাই। এটা একটা মরাল সাপোর্ট, অ্যাবসলিউটলি। সবসময় যে ফিনান্সিয়ালি মানুষকে সাপোর্ট করতে হবে তার কোনো মানে নেই, কিন্তু তাদের পাশে থাকার অনুভূতিটা জোগানোটাও একটা বিশাল বড় ব্যাপার। এক্স্যাক্টলি। অ্যান্ড আমার অফিস কালিগসরা, তারা তো আরেকটা ফ্যামিলি হয়, আরেকটা পরিবার হয়, তাদেরকেও যারা এখন দেখছে আমি অসংখ্য ধন্যবাদ, ভীষণভাবে সাপোর্ট করেছে। আমি যখন এই টাক মাথায় বেরিয়েছি, সবাই তো রিজনটা জানে না, এমন অড ভাবে তাকায় যেন আমি ক্যান্সার পেশেন্ট। Obviously, সেটাই ভাবে সবাই। সেইভাবেও পেনটা ফিল করতে পারি যে যা পেশেন্টরা শুধুই চুলের জন্য পেন ফিল করে না, তাদের অনেক ভাবে তাকানো হয়। সো তাদের মাথায় যখন চুল পড়ে তারা বেরোবে, তাদের সবকিছু মানে সেটাই গয়না, অ্যাটলিস্ট একটা মুখে হাসি তো থাকবে। একদম এইটুকু। কারণ স্পেশালি মেয়েরা যারা ক্যান্সার পেশেন্ট, ওদের চুল চলে গেলে তারা ভীষণ মোরস্ট হয়ে যায়। সবার আগে তারা এটা দুঃখ পায় যে আমার চুলটা নেই। একদম, বাড়িতে একটা আয়না থাকে না, সাজগোজের কিছু থাকে না, মানে মনটা ভেঙে যায়, আর আর হসলাটা থাকে না। তো আমরা যদি মানুষের মুখে হাসি ফোটাতে পারি, আর কিচ্ছু চাই না। খুব ভালো থেকো থিয়া, আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। দেখো এখানে হাতে গ্লাভস পরবে, একটার উপরে একটা ডাইস রাখতে হবে, 3টে বড় বড় ডাইস পরপর রাখবে, আর লাস্টে ওই ছোট ডাইসটাকে ওই 3টে ডাইসের উপর ছুঁড়ে তুলতে হবে। ডাইসটা যেন ওই 3টে বক্সের উপরে বসে, আর সবটাই কিন্তু হাতে গ্লাভস গুলো পরে করতে হবে। যে সবার আগে করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে থিয়া। স্টার্ট।
এবারে লাস্টেরটা টিয়া খুব আরামসে দেখে বসে একবারে তোলো। পুশ পুশ পুশ। টিয়া সময় কিন্তু শেষের দিকে বের হয়ে যাবে। টাইম আপ টিয়া। আই এম সরি টিয়া, হলো না, তো নেক্সট রাউন্ডে হবে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই ডাবর রেড পে, স্পেশাল পার্টনার কোচিন অ্যান্টি অক্সিডেন্ট আরও। ঝুমুর, ফেলে দেবো আমের আঠে দিয়ে তুমি গাছ বানিয়ে ফেলো। হ্যাঁ। এটা কবে থেকে শিখলে, কিভাবে শুরু হলো? আমি শিখেছি আমার বিয়ের 3-4 বছর পর থেকে। 2000 সাল, তখন হয়তো শুনেছেন আপনি যে বন্যা হয়েছিল নদিয়ায়। সেই বন্যায় যত চারা করেছিল আমার স্বামী, সমস্ত চারা ভেসে গেল বন্যার জলে। তখন উনি ভীষণ ভেঙে পড়েন। তখন আমি বললাম, ভেঙে পড়ার কোনো কারণ নেই, আমি তোমার পাশে আছি। তখন আমার কিছু জমানো কিছু টাকা ছিল, কিছু ধার দেনা করে আবার নতুন করে আমরা ব্যবসাটা শুরু করি। তখন আমের আটিটা আপনারা যে খেয়ে যেটা ফেলে দিচ্ছেন, সেটা হচ্ছে ভাগাড় থেকে আমরা সেই আটিটাকে কিনে ছোট ছোট আটিটাকে 1 টাকা 25 পয়সা করে আটিটাকে কেনা হয়। সেটাকে নিজের মতো করে জমিতে ফেলে দিয়ে সেটাকে ছোট ছোট গাছ হয় তার থেকে। দেখবেন আমের আটি থেকে কিছু কিছু সময় আপনারা লক্ষ্য করেছেন একটা গাছ বেরোয়। হ্যাঁ, ওই গাছটাকে আমাদের ওই সমেত, ওই শিকড় সমেত তুলে নিয়ে আসা হয়। তুলে আনি প্যাকেটে মাটি করা হয়। সেই গাছটার শিকড়টাকে আমরা কেটে দিই নিচ থেকে শিকড়টাকে কেটে দিয়ে, ওই কাটারও একটা কারণ আছে, ওই মেন শিকড়টা কেটে দিলে চারিদিকটা অনেক ঝুড়ির শিকড় বেরোবে। তখন গাছটার ভেতরে ভালোভাবে আটকে গিয়ে গাছটা বড় হতে থাকবে। তখন গাছটা যখন 1 ফুট, তখন ভ্যারাইটি আছে, অনেক আমের ভ্যারাইটিজ আছে। আপনারা খেয়েছেন হিমসাগর, মল্লিকা, তারপরে হচ্ছে রাজভোগ, লক্ষণ, অনেক ভ্যারাইটি, অনেক আম আছে। সেই বড় বড় গাছকে আমরা মাদার গাছ বলে সেই গাছগুলোকে। সেই গাছে আপনারা পুজো দেন না, আমের পল্লব হয়। যখন কচি থাকে, আমের পাতাটা একদম কচি থাকে, সেই অবস্থায় ওই ডাঁটাটা কেটে নিয়ে আসা হয়, এতটা সমেত পাতা সমেত। পাতাগুলোকে ফেলে দিয়ে শুধু ডাঁটাটা রাখা হয়। ওই ডাঁটাটা হচ্ছে আমরা বলি বাট। ওটাকে ওই গাছ, যে গাছটায় ওই যে একটা ছোট্ট আঠির যে গাছটা হয়েছিল, সেই গাছটাকে উপর থেকে কেটে দিয়ে ওই বাটটাকে ওটার সঙ্গে জয়েন করে। যে গাছটার বাট এনে লাগানো হয়, সেই গাছটার ফল শুরু হবে ওই গাছে। যে গাছ থেকে আপনি ওই কলম টেনে ওই গাছটায় জড়িয়ে দিয়েছেন, মানে এটা আমাদের একটা সিস্টেম আছে। হ্যাঁ, সিস্টেমে সেই গাছেরই আম আপনি খেতে পারবেন। ওই আঠি কিন্তু আপনার যে কোনো আঠি হতে পারে, হিমসাগর আঠি, মল্লিকা আঠি, কিন্তু যেই কলমটা লাগাবে সেই গাছ, সেই আমটা হবে। এবার সেই গাছটাকে আমাদের যত্ন করে বড় করে সেটা আমরা নানা জায়গায় আমাদের সেটাকে বিক্রি করা হয়। তোমাদের কি নার্সারি আছে? নার্সারি আছে। কোথায় এটা? কল্যাণী আছে, ওই হাইওয়ের উপরেই আমাদের বাড়ি। তো বাড়ির ভেতরেই তুমি করেছো নার্সারি? হ্যাঁ, নার্সারি বাড়ির ভেতরে, আমাদের বাগানে আছে। আমি বাড়ির ভেতরটা সামলাই, আমার হাজবেন্ড বাগানটা সামলায়। তো এরকম কটা গাছ নিয়ে তোমাদের নার্সারি? আমাদের প্রচুর, আমাদের এক একটা বাগানে হয় লাখ চারা আছে এইরকম। কলম থেকে পুরো আম গাছ হতে কত সময় লাগে? কত সময় না, একটা সিজনেও তৈরি হয়ে যায়। ধরুন এখন যে আমাদের গাছটা আমাদের আনছি, যে আটিটা, সামনের সিজন মানে আমাদের আষাঢ় থেকে আপনার কার্তিক, ওই আশ্বিন কার্তিক অব্দি আমাদের একটা সিজন চলে। সেটা আমাদের বসানো, পোতা কি আমচারা বিক্রি, এটা আমাদের টোটাল সিজন কিন্তু চলছে। এটা এখন যে বৃষ্টি হচ্ছে না, আমাদের ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছে। যেমন আমাদের নিজেদের জল দিয়ে দিয়ে জিনিসটাকে বাঁচাতে হচ্ছে। যেটা বর্ষার হলে আমাদের খুব সুবিধা হয়, গাছটা ভালো তৈরি হয়। এই বছর যেটা করা হচ্ছে, সামনের বছর সেটা আমরা মানে পাঠিয়ে দিতে পারছি। আবার যদি 2 বছর থাকে, সেই চারার রেটটা বড় হয়ে যায়, আরো বড় হয়ে যায়, সেটা চারাটা আরো বেশি হয়ে যায়। তো ধরো আমি যদি আমার বাড়িতে একটা আম গাছ করতে চাই, বড় যেটা হবে না, 4 তলা উঁচু আম গাছ নয়, ছোটর ওপরে যেখানে প্রচুর আম হবে, হ্যাঁ, সেটা কিভাবে হবে? কিভাবে হবে? এই গাছটা আপনি নিয়ে যাবেন, নিয়ে গিয়ে একটা বড় চারি টাইপের রাখতে হবে। ওর ভেতরে গোবর সার, সর্ষের খোল, ওটা দিয়ে মাটিটাকে তৈরি করে এটা বসিয়ে দিয়ে জল দিতে হবে। মাসে একবার সার দিতে হবে? হ্যাঁ, সার দিতে হবে, এটাকে যত্ন করতে হবে, তবে আপনার ফল পাবেন, নাহলে তো এমনি পড়ে
পড়ে থাকবে, আম গাছই হলো, ফল হলো না। এইভাবে যে গাছগুলো বাড়ে না ওর মধ্যেই থাকে, তা তোমার এটাই বাড়বে মাটিতে দিলে, ওটাই মাটিতে দিলে বাড়বে না, এরকম ব্যাপার আছে। এটাই আপনি নিচে রাখলে ওটা মাটিটা কম পাচ্ছে না, তো বড় হবে বড়র না। ব্যাপারটা কম আসছে, মাটিটা কম পাচ্ছে। তো এই ধরো এই নার্সারিতে এত তোমার গাছ কোথায় কোথায় বিক্রি হয়? ঝাড়খণ্ড, উড়িষ্যা সব এসে নিয়ে যায়? হ্যাঁ, না ওখান থেকে অর্ডার আসে, তোমরা অর্ডার পাঠাও? এবার লরি করে ওখানে মাল পাঠানো হয় এইভাবে। তো যখন সিজন আসে তখন এরকম কটা চারা বিক্রি করো? আমাদের 1.5-2 লাখ চারার উপরে বিক্রি হয়। 1.5-2 লাখ চারা? 1.5-2 লাখ চারা তৈরি করো কি করে? তৈরি করার এই কলম বেঁধে বেঁধে? কলম বাঁধা লোক আছে তো এখন প্রচুর, আমাদের নার্সারিতে 40-50-60টা লোকও কাজ করে। আজকে তারাও আজকে বাঁকা বাড়িতে বাস করছে যারা ওই কাজ করছে। বিশাল বড় সেটআপ। সেটআপ এখন বড় হয়ে গেছে। আজকে যখন আমার বিয়ে হয়েছিল, আমার হাজবেন্ডের স্কুটার ছিল, এখন আমার হাজবেন্ড 4 চাকা গাড়ি কিনেছে। খুব ভালো। আমরা একটা কথা বলি না, আমে দুধে মিশে যায়, আটি গড়াগড়ি খায়, আর সেই আটি তুলে নিয়ে তোমরা আজকে এত বড় সাম্রাজ্য। প্রচুর সাম্রাজ্য, প্রচুর। সত্যি চাইলে কি না হচ্ছে জীবনে। একদিন আসেন আমাদের ওদিকেও আসেন, আমাদের হাই রোড দিয়ে যান, আমার নার্সারিতে ঢুকবেন, তবেই তো বুঝতে পারবেন। নিশ্চয়ই যাব। খুব ভালো লাগলো ঝুমুর তোমার সাথে কথা বলে। এই সাম্রাজ্য আরো বড় হোক তোমার। ঠিক আছে। স্টার্ট ঝুমুর, গো। একবারে ভালো করে দেখে তোলো, কিন্তু ছোড়ো পুরো দূর থেকে ছোড়ো, মধ্যিখানটা ছোড়ো, একদম মধ্যিখানটা এসে ছোড়ো। ঝুমুর খেলাটা শেষ করেছে 43 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পে, স্পেশাল পার্টনার কোচিন অ্যান্টি অক্সিডেন্ট আরও। দীপশিখা, প্রতি মুহূর্তে লড়াই করে বাঁচতে হচ্ছে। ছোট্টবেলা থেকে লড়াইটা তখন বুঝতে পারিনি, বাবা মা দাদা আমি, ছোট্ট সংসার ছিল। 2000 সালে আমার বিয়ে হয়ে যায়, 2001-এ আমার ছেলে হয়, তারপরও সংসারটা চলছিল ঠিকঠাক। 2005-এ একটা দিন সকালবেলা অফিস যায় আমার হাজব্যান্ড, তারপরে আর ফিরে আসেনি আমার হাজব্যান্ড। তো সেদিনকে যখন আসেনি আমি ভাবছি হয়তো কোনো কাজ আছে, তাই জন্য তো দেরি হচ্ছে। যখন 11টা বেজে গেছে আমি ভাবছি এবারে খোঁজটা লাগাই। ফোন ছিল না? ছিল ফোনটা, যেহেতু ওনার ছিল বলে ফোনটা উনি সেদিনকেই বাড়ি রেখে গেছেন, যে ছেলেটার একটু শরীরটা খারাপ ছিল, যে অফিসে আমি ফোন করতে পারবো। ওই ফোন থেকে মামাকে আর মেশোকে ফোন করি যে এরকম এখনো অভিজিৎ বাড়ি ফেরেনি। তো দেন মামা মেশো আসে, এসে রাত্রিবেলা আমি ওই ছেলেকে নিয়ে, আমার মামা মেশোকে নিয়ে সমস্ত টলিগঞ্জ থানা, ভবানীপুর থানা, আর যে যা থানা নিয়ারেস্ট। কোথায় থাকতে তুমি? আমি তখন থাকতাম ভবানীপুর পূর্ণ সিনেমার কাছে। আচ্ছা। তো সমস্ত খুঁজি, কোনো তখন খবর পাচ্ছি না, তখন ওদের কাছেও কোনো খবর নেই। ওরা তখন বলছে আপনি একটা FIR অ্যাটলিস্ট করে দিয়ে যান, যদি কোনো খবর পাই আমরা বলবো আপনাকে। তো আমি করে দিয়ে গেলাম, কিন্তু সারা রাত দিদি ঘুমাতে পারছি না ওই ছেলেকে নিয়ে, যেই মানুষটা 9টায় চলে আসে সে তখনও আসেনি। তো পরের দিন সকাল 11টায় খবর আসে যে লেকের পাশে একটা বডি পাওয়া গেছে। তো মামা মেশো সবাই যায়, গিয়ে দেখে যে ওটা আমার হাজবেন্ডের। মানে হাত পা বাঁধা, মানে উনি বাঁচতে চেয়েছেন, যেটা মানে সমস্ত মাটি আঁকড়েছে একদম। অফিসের লোকেরা বলছে যে ওকে ডেকেছে, কেননা উনি খাতাটা খোলা, পেনটাও রাখা, উনি জাস্ট বলছে আমি আসছি বলে বেরিয়ে গেছিলেন। উনি সন্দেহ করনি বা অফিস থেকে কেউ ভাবেনি যে কে হতে পারে? মিডিয়া সব আমার বাড়িতে গিয়েছিল সেই সময়, কিন্তু দিদি এত থ্রেট, রাস্তাঘাটে হাঁটতে পারতাম না, এত বাইক দিয়ে পাশ দিয়ে বলে চলে যাচ্ছে যে বেশি খোঁজ খবর তুলে মেয়েকে, বোনকে তুলে নিয়ে যাবো, ভাইকে বলছে, আমার দাদাকে, মানে ওপেনলি থ্রেট করছে? ওপেনলি বাইক নিয়ে একদম। যারা এরকম তোমাকে থ্রেট দিচ্ছিল বা তাদের চিনি না দিদি আমি।
তোমরা থানায় এটা কমপ্লেন সব করেছিলাম কিচ্ছু কিন্তু আমার না হয়েও ছিল সমস্ত, ওরা আরম্ভও করবে বলেছিল যে যেহেতু এটা পোস্টমর্টম করে মার্ডার পাওয়া গেছে, পেছন থেকে হিট করেছিল। তো আমার বাবা দাদা বললো যে দেখো মানুষটাকে তো আর পাওয়া যাবে না, পরে যে বিশ্বাস অনেক শত্রু বেড়ে যাবে তোমার, আজকে আমরা আছি কালকে আমরা নাও থাকতে পারি। সেটাই হলো দিদি। নেক্সট ইয়ার আমার দাদা মারা গেল, মানে দাদা সুইসাইড করলো। কেন? আমরা এক ভাই এক বোন ছিলাম, তো যেহেতু দাদা আমাদের দেখছিল, বাবা এই সময় রিটায়ার করে গেছে, তো আমার বৌদি পছন্দ করছিল না আমাদের দেখবার। তো আমার বাবা মা সবাই মিলে আমরা গোয়ায় গিয়ে কাজটা করে এলাম। তো ফিরে এসে আমার বাবা মারা গেল ওই বছরই। এই বাবা মারা যাওয়ার পর একদম আমরা মানে অর্থনৈতিক দিক থেকে পুরো শেষ, আমি আর মা আমার ছেলে। তারপরে মা একদিন বললো কি পেপারে একটা অ্যাড দিয়েছে আবাসিক টিচার, তুই ওখানে চলে যা, আমি ছেলেটাকে দেখবো। আবাসিক টিচার মানে কোন একটা হোস্টেলের টিচার চাই। আচ্ছা আচ্ছা। তো মা নিয়ে গিয়ে ওই আবাসিক স্কুলটা খুঁজে পাইনি, বালিগঞ্জে গিয়ে পাশে একটা স্কুল ছিল, সেই স্কুলে আমার বায়োডাটাটা দিয়ে এসেছিল। সেই দিয়ে এসে চলে এসেছিল, কিন্তু মা আস্তে আস্তে ডিটোরিয়েট করছে, মা মেন্টাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিল আস্তে আস্তে, বুঝতে পারছি। একটার পর একটা মানে তার পরের দিন মায়ের ম্যাসিভ সেরিব্রাল হয়ে গেল। ও যেদিনকে হলো সেদিনকে আমার মা মারা গেল। ব্যাস আমার পুরো অন্ধকার পৃথিবী একদম। শ্বশুর বাড়ির কোনো লোকজন তোমার পাশে ছিল কিচ্ছু কেউ করেনি, না শ্বশুর বাড়ি বাপের বাড়িতে কেউ নেই। ছোট মাসে আমাকে 5,000 টাকা দিয়ে বলছে এই টাকাটা তোর মা দিয়ে গেছে কাজের জন্য, ওই টাকাটা দিয়ে আমি কাজ সেরেছিলাম দিদি, কিন্তু চাকরি নেই, 5,000 টাকা দিয়ে আমি আর কী করে চালাবো। কিন্তু ভগবানের অশেষ দয়া দিদি, সেই স্কুল থেকে আমার একটা কল এলো, মা যেখানে দিয়ে এসেছিল ফর্মটা দেওয়া ছিল। সেখানে গেলাম, চাকরি দিল 4,970 টাকা মাইনে, তাই ঢুকে গেলাম, খেতে তো হবে ছেলেকে নিয়ে। সেই চাকরি দিদি আজও করছি আমি সেইখানে, সেই স্কুলে। কত বছর হয়ে গেল? আজকে দিদি 9-10 বছর হয়ে গেল আমি সেখানে চাকরি করছি। তুমি যখন কাজে যেতে ছেলেকে কোথায় রাখতে? ছেলেকে একলাই রেখে যেতাম দিদি। অত ছোট বাচ্চাকে? হ্যাঁ, পাশে বলে যেতাম, ও স্কুল দিয়ে দিত পাশে, ওরাই নিয়ে এসে ওখানে রেখে দিত, ভাত চাপা দিয়ে রাখতাম, ও খেয়ে দিয়ে শুয়ে পড়তো। ও এখন ক্লাস 12 পাস করে ফার্স্ট ইয়ারে এবছর উঠেছে দিদি। এখন কলেজে যাচ্ছে? হ্যাঁ দিদি, তাই জন্য আজকে আসতে পারিনি, প্রথম কলেজ গেছে ও। আর এখন তুমি কি ওই স্কুলের সাথে আছো? পার্মানেন্ট জব করছি এখন টিচার। কি মাইনে অনেক বেড়েছে? হ্যাঁ দিদি, এখন বেড়েছে, ছেলে আর আমার হয়ে যায় দিদি। সংসার চলে ঠিক? হ্যাঁ। এখন ওই বাড়িতেই আছে পূর্ণ সিনেমার কাছে? না, এখন আমরা টালিগঞ্জে চলে এসেছি। তো পূর্ণ সিনেমার কাছে যে বাড়িতে ওই থাকে বাড়িটা আমাকে কোনো ভাগ দেয়নি দিদি, শ্বশুর বাড়ি। কাদের বাড়ি ছিল? ওটা আমার শ্বশুর বাড়ি, নিজের শ্বশুর তোমার বাড়ি। কিছু দিলে না? একদম পূর্ণ সিনেমার উল্টো দিকে, যেটা বলতো ঘড়ি বাড়ি। হ্যাঁ জানি তো। একটা পয়সা আমাকে বার করে দিয়েছো রাত্রিবেলা, ছেলের সমেত? ছেলে সমেত। তখন আমার বাবা মা বেঁচে, আমার বাবা মা আমাকে নিয়ে চলে, বাবা মা এত ভেঙে গিয়েছিল তখন, ভাই মারা যাওয়ার পর, দাদা মারা যাওয়ার, ওরা কিছু নিয়ে যুদ্ধ করতে পারেনি দিদি। কি বলবো দীপশিকা, মুখ বন্ধ হয়ে গেল, কিছু বলার নেই। না সেটাই, আমাদের ভগবান মেয়েদেরকে কি সাংঘাতিক স্বপ্ন মানে করে কাঁদতেও পাঠায়। ভুলে গেছি আমি, যে একটু কাঁদবো সেটাও ভুলে গেছি আমি। ওর সীমা পরিসীমা নেই সহ্য শক্তির, এত সহ্য মানে করে শুধু এসেছো। একটাই আমার এখানে এই মঞ্চে এসে বলা, যদি কোনোদিন কাউকে ভালো না লাগে, মায়ের বুক থেকে কাউকে কেড়ে নিও না, আলাদা হয়ে যাও, বাট কেড়ে নিও না কাউকে। দীপশিকা শুধু ভগবানের কাছে প্রার্থনা করে ছেলেটা যেন তোমার মানুষ হয় ভালো, এবং আমার বিশ্বাস দেখো ভগবান যখন সবকিছু কেড়ে নেয় তখন এতটা দেয় যে সেই দেওয়াটার পেছনে তুমি দেখবে তোমার এই পুরোনো দিনগুলো তুমি ভুলে যাবে। 91% পাস করেছে দিদি উচ্চ মাধ্যমিকে। ভেরি গুড। ওকে বলবে রচনাদি বলেছে যে তোমাকে জীবনে আরো অনেক বড় হতে হবে, ভালো করে পড়াশোনা নিশ্চয়ই দিদি। করতে হবে, পড়াশোনার ডিগ্রিগুলো দরকার, তা না হলে জীবনে দিদি, দাঁড়ানো একটু আপনি বলে দিন, আমার ছেলে না ঐশ্বরিক ব্যানার্জি। ঐশ্বরিক, তুমি আমার সঙ্গে এসে দেখা করবে, প্রথমত দিদি নাম্বার মঞ্চে আসবে, আমি তোমার সাথে দেখা করতে চাই। এবং জীবনে অনেক বড় হতে হবে তোমাকে, তোমার মায়ের পাশে দাঁড়াতে হবে, মন দিয়ে পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও, এবং মা যাতে এত এত দুঃখ পেয়েছে এই দুঃখগুলো যেন মা সব ভুলে যায় তোমার আনন্দে। ঠিক আছে দীপশিকা, ভালো থেকো, আপনিও ভালো থাকবেন। এইভাবে মনের জোর রেখো এবং এইভাবে এগিয়ে যাও। যাও দীপশিকা। মধ্যিখানে হলুদটাকে ঠিক করো।
দীপশিকার টাইম হচ্ছে 47 সেকেন্ড। সুস্মিতা, তুমি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে সেলসে কাজ করছো, কতদিন হয়ে গেল এই কাজের সাথে যুক্ত? 2016 জুন থেকে জয়েন করেছি আর কি এই কোম্পানিতে। ওকে। কোনো আইডিয়া ছিল না, কারণ আমি প্লেন বিএসসি নিয়ে পাশ করেছি। তো একটা ফ্রেন্ডের রেফারেন্সে আমি বললো যে সেলসে আয়, কিছুই না, শোরুমে থাকবি, কাস্টমার আসবে, গাড়ি দেখতে তোকে গাড়ি বেচতে হবে। ঠিক আছে, আর খুব ইন্টারেস্টিং লাগবে, কারণ প্রতিদিন এক এক ধরনের মানুষ আসবে, প্রত্যেকের মেন্টালিটি সেম হয় না। তো তাদেরকে বোঝানো, তাদেরকে বুঝিয়ে আমার প্রোডাক্টটাকে সেল করা খুব চ্যালেঞ্জিং লাগলো। কারণ একজন যখন গাড়ি কিনতে আসছেন তখন তার মাথায় আরও গাড়ি রয়েছে, এবার সেখানে আমাকে আমার প্রোডাক্টটা সেল করতে হবে অতগুলো গাড়ি ছেড়ে। অ্যান্ড সেই ব্যক্তিটি আমার ওপর বিশ্বাস করে তার 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ টাকা ইনভেস্ট করবে। তো ওইটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং লাগলো। তো সেই কারণে আমি প্রোফাইলে জয়েন করি। সুস্মিতা, মেইনলি যখন সাধারণ মানুষ আসছে গাড়ি কিনতে, মেইনলি তাদের কি প্রশ্ন থাকে? এখন কাস্টমার অনেক আপগ্রেড হয়ে গেছেন, অনেক আপগ্রেড হয়ে গেছেন। যেটা আমাদের চিন্তা ভাবনা ছিল যে কাস্টমার আসবে, এই দাম দেবো, উনি নিয়ে চলে যাবেন, একদমই নয়, একদমই নয়। এখন কাস্টমাররা অনলাইনে পুরো রিসার্চ করে উনিরা আসেন, মানে মাথাতে যে গাড়ি নিচ্ছেন তার সাথে আর কি কি কম্পিটিশন হতে পারে সব গাড়ি নিয়ে আসেন। যখনই উনি বলেন যে আমি সাথে এই গাড়িটাও দেখছি, এই ব্র্যান্ডও দেখছি, তো তখন জেনে যাচ্ছে যে ওনার কি কি নিড রয়েছে। তো সেই হিসাবে এই প্রোডাক্টটা আমাদের সেল করতে হয়। তা তুমি আমাদের কয়েকটা টিপস দাও সুস্মিতা, যে গাড়ি কিনতে যাওয়ার সময় আমাদের কি কি জিনিস মাথায় রাখা উচিত? আগে তো সবসময় অনলাইন চেক করে নেবেন, তার সাথে কি কি ফিচার্স আসছে, ফিচার্সটা আপনি জেনেই গেলেন। যদি কোনো সময় বুঝতে অসুবিধা হয়, মানে শোরুমে গেলে যারা কনসালটেন্ট থাকেন তারা একদম Properly guide থাকেন। হ্যাঁ, একদম। মানে আগে না খুব ভাবতাম এই বাড়িতে সেলস পার্সন আসে না, ফ্রড হবে, কারণ আমাদের কাজে কিন্তু থাকে বাড়িতে গিয়ে লিফটেডিংও করতে হয়। ঠিক আছে, ফ্ল্যাটে গিয়ে লিফটেডিং দিয়ে আসতাম। আমি যখন ছোট ছিলাম কোনো সেলস পার্সন আসলে মনে হতো তো ফ্রড, টাকা নিয়ে চলে যাবে। কিন্তু যখন আসি দেখি না, সত্যি এখন কাস্টমাররা এত বিজি, ওনার শোরুমেও আসেন না, বাড়িতে ফোন করে ডেকে নেন, ওখানে উনি চেক দিয়ে দিচ্ছেন। ইভেন এমনও দু একজন কাস্টমার হন যে ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়ে দেন যে কোম্পানির নাম তোমরা বসিয়ে নেবে, আমার সময় নেই, অ্যামাউন্টটা বসিয়ে দিলাম, সাইন করে দিলাম। মানে পুরোটাই আমাদের কাজটা বিশ্বাসের উপর। তোমার ক্লায়েন্টও অনেক রকমের হয়, সবসময় অনেক রকমের, শান্ত ধীর স্থির হয়, অনেক রাগী মানুষ আসে, তাদেরকেও ডিল করতে হয়। নিজেকে ঠিকঠাক রাখা খুব দরকার, সেই সবসময় জায়গায় নিজেকে মেনটেন রাখতে হয়। যেমন যদি কোনো সময় আমার কোনো কারণে দুঃখ হলো, সেটাকে আমাকে আমার বডি ল্যাঙ্গুয়েজ চিটাতে হবে যে না আমি হ্যাপি। ওই 8 ঘন্টা ততক্ষণ আমি কাস্টমারদের সঙ্গে ডিল করছি, আমার দুঃখ চিন্তা ভাবনা সব বাড়িতে, মানে আমার ভিতরের মধ্যে, যাতে কেউ মাইক্রোস্কোপ দিয়েও দেখতে না পায়, মানে এমনভাবে নিজেকে মেনটেন করতে হয়। একদম। সুস্মিতা, ভালো লাগলে পরিচয় হয়ে, ভালো থেকো। একবারে চলো, ছুটতে হবে, ছুটতে হবে, নিজের মাথাটাকে তুলো না। দূর থেকে শোনো। সুস্মিতা, টাইম 1 minute 33 seconds. ফার্স্ট রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে ঝুমুর 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে দীপশিখা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে সুস্মিতা 10 পয়েন্টস। ঝুমুরের পছন্দ টিভি ক্যাবিনেট, দীপশিখার পছন্দ থার্মোফ্লাস্ক, সুস্মিতার পছন্দ ওটিজি। টিয়া, সরি এই রাউন্ডে গিফট দিতে পারলাম না, প্লিজ চোখটা মুছে নাও। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা অ্যান্টি অক্সিডেন্ট আরও প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট জোজো। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট স্কোরার হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। ফার্স্ট গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বিবরণীর তরফ থেকে হেয়ার ড্রায়ার। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা, খাটি
সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সেজন সোনা চেনে না, ও সেজন সোনা চেনে না। গানের কোন শব্দে এক ধরনের ব্যাঙ আছে? বলো থিয়া। সোনা। 5 পয়েন্টস থিয়া। যে নেয় নকল সোনা। সঙ্গে বি বাণীর তরফ থেকে হেয়ার ড্রায়ার। এবার সেকেন্ড গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। এলইডি স্ক্রিনে কয়েকটি অক্ষর ঘোরাঘুরি করবে, একটি অক্ষরে সে আটকে যাবে, সেই অক্ষর দিয়ে গান শোনাবে। এই প্রশ্নের ক্ষেত্রে বলবো না। দীপশিখা। এদিন আছে কোন ঘরে গো ফুলে দিল দা, আজি পাতে সূর্য ওঠার স্বপন হলো কার। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্সের সেট। আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। গানের কথা অনুযায়ী তোমার মুখ কেমন? বলো থিয়া। সুন্দর। তোমার 5 মুখটা points. কি সুন্দর। সঙ্গে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ অ্যান্ড পার্স। এবার যাচ্ছি 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে চপা মিক্সার গ্রাইন্ডার। টিভি স্ক্রিনে অনেকগুলো শব্দ আসবে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি গানের লাইন বানাতে হবে। বলো দীপশিখা। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি। 5 পয়েন্টস। সঙ্গে গিফট হচ্ছে চপা মিক্সার। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। बाबूजी धीरे चलना, प्यार में जरा संभलना। हाँ बड़े धोखे हैं इस राह में, बाबूजी धीरे चलना। গানের কথা অনুযায়ী বাবুজিকে কিভাবে চলার কথা বলা হয়েছে? বলো দীপশিখা। ধীরে। बाबूजी धीरे 5 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 5টা প্রশ্ন শেষ, এই রাউন্ডে খেলা শেষ। এই রাউন্ডে হাই স্কোরার দীপশিখা 15 পয়েন্টস। এদিকে এসো দীপশিখা। কুচিরা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে দীপশিখার জন্য হ্যান্ড ব্লেন্ডার। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, ডাবল রেড প্রেস প্রেজেন্টস কার দৌড় কত দূর। আজকে আমাদের স্পেশাল গেস্ট শ্রীমা। শ্রীমা এই রাউন্ডে তোমাদের হেল্প করবে হেডফোন রাউন্ড। ঠিক হেডফোন। শ্রোতারা সব কি বলে? সজন রেডিও বাজাইও 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 যারা। স্টার্ট। হাঁস। হাঁস। হাঁস একদম ঠিক। তেল তেলে। তেল তেলে। টেনশন। পেটুক। 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 প্যাঁচা। মাচা। প্যাঁচা। বাজার। প্যাঁচা। প্যাঁচা। পাশা। প্যাঁচা। পাশান। গামলা। ঝামেলা ঝামেলা। গামলা। গামলা গামলা একদম ঠিক। তেল তেলে। শান্তি। তেল তেলে। ক্লান্তি। পেটুক। পেটুক মেন রোল। দুটো পেরেছো 4 পয়েন্ট। যেগুলো পারোনি শুনে নাও। তেল তেলে। পেটুক আর প্যাঁচা। নার্সারির ব্যবসা করতে করতে কি বুঝলে? সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। স্টার্ট। গজা। 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 কথা। সেকেন্ড। ডুগডুগি। ডুগডুগি। একদম ঠিক। জঙ্গল।
জঙ্গল, শঙ্খ, জঙ্গল, জঙ্গল, চকচকে, চাঁদ, চাঁদ, ছাদ, চাঁদ, 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 একদম ঠিক। চুমকি, শক্তি, চুমকি, চুমকি, সবজি, গজা, গজা, কথা, কথা, জঙ্গল, জঙ্গল, একদম ঠিক। চুমকি, চুমকি, সফি, তিনটে পেরেছো 6 পয়েন্টস। যে দুটো পারোনি শুনে নাও। গজা আর চুমকি। আমি টা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, সেলফি নিতে চায় রে সবাই রাগ 4 জিরে, 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 শিক্ষা, জিরে, কাটা পড়ি, আমি ডানা কাটা গট মট, চটপট, ধুনুচি, ছুটি, চাকা, চাকা, ছানা, চাকা, রাখি মনের গার্ডেন ভরা চাকা, ছানা, চাকা, মূলো, বুড়ো, মূলো, রাখি মনের গার্ডেন ভরা মূলো, মূলো, ভুলো, মূলো, মূলো, একদম ঠিক। টাইম আপ। হলো বলি যে একটা উত্তর দিয়েছো 2 পয়েন্টস। যেগুলো পারোনি শুনে নাও। জিরে, গটমট, ধুনুচি আর চাকা। আজকাল মনের মধ্যে কি চলে? 100% লাভ, It's লাভ, 100% লাভ, love, লাভ, লাভ। love. It's 100% love. 4 ঘন্টি, কঠিন, ঘন্টি, কঠিন, খিলখিল, টিকটিকি, করেছি যে ভালোবাসা খিলখিল, জীবনে খিলখিল, কাঁঠাল, কাঁঠাল, একদম ঠিক। সুখের রাজকুমার পর্দা, পচা, পর্দা, বদলা, পর্দা, পর্দা, ফিতে, মিথ্যে, It's 100% খিলখিল, টিকটিকি, খিলখিটি, খিলখিল, It's 100% ঘন্টি, কচি, ঘন্টি, ঘন্টি, পণ্যে, একটা সঠিক, বাকিগুলো শোনো। ঘন্টি, খিলখিল, পর্দা আর ফিতে। শ্রীভাজন একটা জোরে হাততালি। এই রাউন্ডে হাই স্কোরার ঝুমুর 6 পয়েন্টস। মিষ্টি কথার তরফ থেকে কেকস, কুকিজ এবং জুস গ্লাসের সেট ঝুমুরের। সেকেন্ড পজিশনে থিয়া 4 পয়েন্টস। এসো থিয়া। এটা নেবে। ওকে, থিয়ার জন্য রয়েছে ইয়োগার্ট মেকার। থার্ড পজিশনে দুজন, দীপশিখা এবং সুস্মিতা, দুজনেই 2 পয়েন্ট। এটা নেবে। ওকে, উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে ট্রলি ব্যাগ এবং সর্ষের তেল দীপশিখার জন্য। সুস্মিতা, তোমার জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। পাত, চাক, টাই, তলায় রয়েছে দন্তেশ্বয়াকার, লয়াকার, নয়াকার। একটা অক্ষর যোগ হবে ওপরে 3টে শব্দের সাথে, তাহলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো ঝুমুর। লা যোগ হবে, বোঝাও। পাতলা, চালাক আর লাটাই। 20 পয়েন্টস। সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। তৃতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। প্রথম ছবি থেকে একটা শব্দ, দ্বিতীয় ছবি থেকে একটা শব্দ, লাস্টে আছে আ। 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ।
এবার বলো থিয়া, গাছপালা। বোঝাও। গাছ পাল আ। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। থার্ড কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে ডিনার সেট। যে কথা শোনা পাই বিতরণে বাড়ে, জীবন পথে যা চাই কাণ্ডের পরে। এবার বলো ঝুমুর। পাতা। উত্তরটা হচ্ছে জ্ঞান। জ্ঞান বিতরণে বাড়ে আর কাণ্ড জ্ঞান বলে একটা কথাই আছে আমাদের। ভেরি সরি ঝুমুর, -10। এবার ফোর্থ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। ওপর নিচের ক্লু, দেখলে চোখ জুড়িয়ে যায় বড় যে জলাশয়। পাশাপাশি ক্লু, পরিবেশ রক্ষায় কর্মসূচি বর্ষায়। এবার বলো দীপশিখা। সরোবর, উপনিচ আর পাশাপাশি হচ্ছে বৃক্ষরোপণ। 20 points। সঙ্গে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। 5 নম্বর প্রশ্ন, টিভি স্ক্রিনে রাইট আনসার দিলে গিফট পাবে 6.2 কেজিস এর ওয়াশিং মেশিন। সঠিক উত্তর দিলে 30 পয়েন্ট, উত্তর ভুল হলে -20। দ্বিতীয় সুযোগে খেললে +20, ভুল করলে -10। এই মুহূর্তে দিদি নাম্বার 1 হবার লড়াই আছে 3 জন। আমরা চলে এসেছি শেষ প্রশ্নে। থিয়া স্কোর 34, ঝুমুর 36, দীপশিকা 52। যে উত্তর দেবে তোমার 3 জনের মধ্যে সে আজকের উইনার। ছবিটা ক্লু শূন্যস্থান পূরণ করতে হবে। এবার সুস্মিতাকে বাদ দিয়ে বাকি 3 জন। সুস্মিতা খেলা থেকে বেরিয়ে গেল। থিয়া, ঝুমুর, দীপশিকার মধ্যে যে উত্তর দেবে সে আজকের উইনার। এবার বলো এবার আমরা দ্বিতীয় সুযোগে খেলবো। দেখো আ আর বয়শূন্যরা যোগ হয়েছে। এবার পারলে 20 পয়েন্ট, নচেত -10। এবার বলো কি হতো সুস্মিতা? আম আটির ভেপু। আম আটির ভেপু। শেষ প্রশ্নে যাওয়ার আগে যার স্কোর সব থেকে বেশি ছিল সেই আজকের উইনার। আজকে দিদি নাম্বার 1 দীপশিখা ব্যানার্জি with 52 পয়েন্টস। জীবন যুদ্ধে তো তুমি দিদি নাম্বার 1 বটেই, আজকে দিদি নাম্বার 1 এ মঞ্চেও তুমি দিদি নাম্বার 1। ভেরি গুড। থিয়া, তোমার মেমেন্টো। সুস্মিতার থ্যাংক ইউ। এটা ঝুমুরের, এটা আর উইনারের ট্রফি দীপশিখা। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। মি অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মি অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন, সবাইকে নমস্কার জানাচ্ছি। এরপর দেখবেন জয়ী।